সাইফ ইকরার মাথায় পানি দিচ্ছে। প্রায় 2-3 মিনিট পর রুদ্র স্নেহাকে কোলে নিয়ে পানি থেকে বেরিয়ে এত। স্নেহার মাথাটা রুদ্রের বুকে পড়ে আছে। রুদ্র স্নেহাকে এনে পাথরের ওপর শুইয়ে দিল। মনে হচ্ছে অনেক পানি খেয়ে ফেলেছে। এইদিকে ইকরার জ্ঞান ফিরে উঠে স্নেহার এই অবস্থা দেখে কান্না করতে লাগলো। সাইফ যতটা সম্ভব ওকে সামলে নিচ্ছে। স্নেহার জ্ঞান ফিরছে না। রুদ্র স্নেহার পেটে কয়েকটা চাপ দিতেই মুখ দিয়ে গড়গড় করে পানি বের হয়ে আসলো। তবুও স্নেহা চোখ খুলছে না। কোনো উপায় না পেয়ে রুদ্র নিজের মুখ স্নেহার মুখে লাগিয়ে অক্সিজেন দিতে লাগলো। শব্দ করে হাঁপিয়ে ওঠে স্নেহা। রুদ্র যেন প্রাণ ফিরে পেল। ইকরা গিয়ে জড়িয়ে ধরল স্নেহাকে। স্নেহা কিছুটা স্বাভাবিক হয়েছে। রুদ্র ইকরার হাত ধরে এক টান দিয়ে ওকে সরিয়ে দিল। তারপর স্নেহার একদম কাছে চলে গেল। স্নেহার চোখগুলো লাল হয়ে গেছে। ভেজা চুলের পানি ঠোঁটে গিয়ে পড়ছে। ঠোঁটগুলো কাঁপছে। রুদ্রের নাক লাল হয়ে আছে রাগে। মনে হচ্ছে এক্ষুনি স্নেহাকে গিলে খাবে। এই মেয়ে, এই তুই আমাকে আর কত কষ্ট দিবি? আজ যদি তোর কিছু হয়েছে তো আমি কি নিয়ে বাঁচতাম? তুই আমাকে বোঝার চেষ্টা কেন করতে পারিস না? আ- আমি কি করেছি? চুপ, একদম চুপ। এত বড় একটা কাণ্ড করে এখন কি করেছেন আপনি জানেন না? তোকে তো আমি সাঁতার কাটতে না জানলে মাঝখানে গিয়ে নাচানাচি করার কি দরকার ছিল? এমন হবে বুঝতে পারিনি, সরি। আগে জানলে এখানে কখনো আসতে দিতাম না। শিক্ষা হয়েছে আমার। সরি তো। রুদ্র দুই হাতে স্নেহাকে গালে ধরল। মাথাটা ওপরের দিকে তুলে চোখে চোখ রাখল। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো? কত ভালোবাসি তোমাকে। স্নেহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের চোখে। মানুষ চোখের দিকে তাকিয়ে নাকি কখনো মিথ্যা বলতে পারে না। আজ রুদ্রের চোখে মুখে কোনো মিথ্যার ছাপ নেই। আছে হারানোর ভয়। রুদ্র লাল টকটকে চোখগুলো পানিতে টলমল করছে। পারছে না এক্ষুনি কেঁদে দেবে। আমি তোমাকে চাইলেও বলতে পারবো না। তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি। কেন বুঝছো না আমাকে? আপনাদের মতো ছেলেদের খুব ভালো করেই চেনা আছে আমার। মানে? কথাটা বলতে চাইছে না, তবু জোর করেই বললো। মানে মেয়েদের শরীর ভোগ করে ওকে ছেড়ে দেয়াই তো আপনাদের মতো ছেলেদের পেশা। স্নেহা, চিৎকার কেন করছেন? আমি কি ভুল কিছু বলেছি? আমি তোমাকে ছেড়ে চলে গেছে? আমি তোমাকে ছেড়ে যাইনি। কুকুরের মতো তোমার পেছনে পড়ে আছে একটু ভালোবাসা পাবার জন্য। আর তুমি আমাকে বারবার পায়ে লাথি মেরে দূরে সরিয়ে দাও। তুমি এটা বুঝো না? তোমাকে ধর্ষণ করার ইচ্ছা থাকলে রাস্তায় ফেলে করতে পারতাম। কারোর সাহসটা আমাকে কিছু বলবে। কিন্তু আমি তেমন কিছুই করিনি। যে ভুলটা আমি করেছি সেটা কি শুধু আমার একার দোষ ছিল? নাকি তুমি আমাকে এটা করতে বাধ্য করেছো স্নেহা? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে স্নেহা। কারণ রুদ্রের প্রতিটি কথা সত্য। কেন জানি সামনের এই মানুষের প্রতি খুব মায়া হচ্ছে স্নেহার। কিন্তু কেন? দূরে বসিয়ে জুস খাওয়াচ্ছে সাইফ ইকরাকে। ইকরাও খাচ্ছে। মেয়েটার সাথে কেউ একটু ভালো করে কথা বললেই গলে যায়। তখন কে শত্রু কে বন্ধু অত শত মনে থাকে না। খুব কষ্ট পেয়েছো, সাথে ভয়ও পেয়েছিলাম। তাই? স্নেহাকে খুব ভালোবাসো তাই না? অনেক অনেক। এভাবে আমাকে একটু ভালোবাসতে পারো না? না, কেন? আপনারা ভালো না, মানুষকে কষ্ট দেন। আর দেব না, প্রমিস করছি। বললেও লাভ নেই, আমি সব বুঝি। কি বুঝো? আপনারা মিথ্যা বলেন। কি মিথ্যে বললাম? বলেছিলেন যে আমাকে ভালোবাসেন। তা এখনো বলি তোমাকে ভালোবাসি খুব। এইসব মিথ্যা মিথ্যা। ভালোবাসলে কেউ কি তার ভালোবাসার মানুষটির সাথে এমনটা করে? না, সেটা আমার ভুল। আপনার ভুলের জন্য আমার কতটা কষ্ট হয়েছে জানেন আপনি? একটা কথা বলো তো, আমি যে এখনো এতটা তোমার কাছে আছি, এতে কি তোমার কষ্ট হচ্ছে? না তো। তাহলে ঠিক আছে। এবার আমি একটা কথা বলি। বলো। আপনারা এখানে কখন আসলেন? তোমাদের পেছন পেছন। কি? কিভাবে? আমি তো দেখি নাই। তারপর সাইফ সবটা খুলে বলল। সাইফ ভেবেছিল ইকরা রাগ করবে, কিন্তু না। এই সব শুনে হাসিতে কোটি কোটি হয়ে যাচ্ছে ইকরা। রুদ্র স্নেহার হাত ধরে টেনে তুলল। শরীরটা ক্লান্ত হয়ে আছে। চলো, এখন গিয়ে রেস্ট নেবে। কালকে সকালে আমরা ঢাকা চলে যাব। এত তাড়াতাড়ি?
আর কয়েকটা দিন এখানে থাকি প্লিজ। যা বলেছি তাই করবে, বেশি পাকনামো করবে না। না। মন খারাপ হয়ে গেল স্নেহার। আসো। রুদ্র, সাইফ আর ইকরাকে ডেকে নিয়ে এলো। তারপর চারজন মিলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। বিকেল হয়ে গেছে। হোটেলের বাইরে একটু দূরে একটা উঁচু টিলায় বসে আছে স্নেহা। কি যেন ভাবছে। বারবার রুদ্রের বলা কথাগুলো মনে হচ্ছে, আর ভেসে আসছে তার লাল লাল মায়াবী চোখ। রুদ্রকে তো স্নেহাও ভালোবাসত। বলার আগেই রুদ্রের আসল রূপটা দেখতে পায়। ভালোবাসি কথাটা মনেই থেকে যায়। কখনো বলা হবে কি না কে জানে। পেছন থেকে রুদ্র এসে বসলো স্নেহার পাশে। একে একে বসে আছো যে, মন খারাপ? না। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে? চোখ দেখেই বুঝে নিন কি হয়েছে। বলো না প্লিজ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। একটা না, হাত চেটে প্রশ্ন করার অধিকার আছে তোমার। কেন আমার সাথে এমন কেন করলেন? কেন নষ্ট করে দিলেন আমার সব ইচ্ছে, স্বপ্ন, সব? আমি হয়তো কখনোই কারো ঘরণী হতে পারবো না, একটা ফুটফুটে বাচ্চার মা হতে পারবো না, যা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। আমি আছি তো, তুমি তো আমার একমাত্র বউ। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। সম্ভব না। আরেকটা কথা, যা আমার সাথে করেছেন দয়া করে অন্য কারোর সাথে করবেন না। সবাই আমার মতো চুপচাপ মেনে নিবে না। স্নেহা উঠে চলে গেল। রুদ্রের নিজের ওপর রাগ হচ্ছে খুব। ও এই সবের জন্য নিজেকে দায়ী করে। স্নেহার অসহায় অসহায় চাহনি আর ভালো লাগছে না রুদ্রের। রাত 11টা বাজে। স্নেহা রুদ্র দুজনেই ছটফট করছে। রুদ্র নিজের প্রতি রাগ কন্ট্রোল করতে না পেরে হাত কেটে ফেলে। প্রচুর রক্ত বের হয়। সাইফ ঘুমিয়ে আছে তাই দেখেনি। সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে সাইফের চোখ কপালে উঠে যায়। সারা বিছানা রক্তে লাল টকটকে হয়ে আছে। সাইফের টি শার্টেও কিছুটা রক্ত লেগে আছে। আর বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে আছে রুদ্র। সাইফ ফোন বের করে আগে স্নেহাকে ফোন করে বলল। তারপর রিসিপশন থেকে একটা ডাক্তারের নাম্বার নিয়ে ফোন করে আসতে বলে এই ঠিকানায়। কথাটা শুনে স্নেহার মনটা আনচান করছে। একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। এই স্নেহা, হ্যাঁ? একবার দেখতে যাবি না? লোকটার কি অবস্থা কে জানে। ওকে আমার দেখে লাভ নেই। ব্যাপারটা লাভ ক্ষতির না। কালকে যদি ওই লোকটা না থাকতো, তুই আমি কেউ বেঁচে ফিরতাম না। তোর সাথে আমিও মরে যেতাম। মন থেকে না যেতে পারি, মানবতার খাতিরে যেতে পারবি। আমার কিন্তু লোকটাকে এতটাও খারাপ মনে হয়নি। কাল যেভাবে তোকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লো, 2 মিনিটও ভাবিনি। ইকরার কথাগুলো ঠিক মনে হলো স্নেহার কাছে। ওরও মনটা কেমন যেন করছিল। তাই আর দেরি না করে দৌড়ে বেরিয়ে গেল। পেছন পেছন ইকরার ছুটছে। ওদের রুমে ঢুকলো স্নেহা ইকরা। রুমে ঢুকে দেখে রুদ্র বিছানায় পড়ে আছে আর পাশে বসে আছে সাইফ। ডাক্তার এখনও আসেনি। তাই স্নেহা কিছু তুলা আর ডিটল দিয়ে হাতে চারদিকের রক্তগুলো মুছে দেয়। স্নেহার ভেতর কেমন যেন লাগছে। রুদ্রের এই অবস্থা সে মানতে পারছে না। কিন্তু কেন যে ওকে এতটা কষ্ট দিল, তার প্রতি এত মায়া কেন? কিছুক্ষণ পর ডাক্তার চলে আসলো। কাটা বেশি গভীর না, তাই সেলাই করতে হয়নি। ডাক্তার একটি ইঞ্জেকশন দিয়ে যায় আর কিছু ঔষধ। 2 ঘন্টা পর ঘুম ভাঙলো ডক্টর রুদ্রের। উঠেই দেখে হাতে ব্যান্ডেজ আর পাশে স্নেহা। স্নেহাকে দেখে বেশ অবাক হলো রুদ্র। তুমি এখানে? হুম। এখানে কি করছো? আপনাকে দেখতে আসছিলাম। এটা কেন করলেন? এমনি। এমনি না, কারণ বলেন। নিজের প্রতি রাগ ছিল তাই করেছে। আপনি পাইছেনটা কি? হ্যাঁ, আমার উপর রাগ হলে আমাকে কষ্ট দেন, নিজের উপর রাগ হলে নিজেকে কষ্ট দেন। সমস্যা কোথায়? এত রাগ কেন? আমি কি করব? আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তখন কি করে নিজেও জানি না। এখন থেকে এত রাগ করবেন না। রাগ কমিয়ে ফেলুন আর এই খাবারটুকু খেয়ে, ওষুধ খেয়ে উদ্ধার করুন আমায়। তোমাকে কি আমি বেঁধে রেখেছি নাকি? তেমনই কিছু একটা। ডক্টর বলে গেছে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে আর দেখাশোনা করতে। তাহলে দাও খাইয়ে। কি? এই হাতে কিভাবে খাবো বলো? রুদ্রের অসহায় চাহনি দেখে স্নেহা বাধ্য হয়ে রুদ্রকে খাইয়ে দিচ্ছে। আর রুদ্র স্নেহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাতে 4 জন গাড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন ভোরে পৌঁছালো। বাড়িতে ঢুকেই বসে পড়ল রুদ্র। সাইফ গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে।
স্নেহা উপরে যাবার জন্য সিঁড়ির কাছে যেতেই রুদ্র ওকে ডাকলো। স্নেহা, দাঁড়াও। আজ থেকে তোর হোস্টেলে থাকবে আগের মতো। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, তবে এতদিন এই খাঁচায় জোর করে বন্দি করে রেখেছি তোমাকে। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তুমি আমাকে মেনে নেবে, আমি ভালোবাসা বুঝবে। আমি তো ভুলে গিয়েছিলাম জোর করে ভালোবাসা হয় না। হ্যাঁ, সত্যিই তুমি তা প্রমাণ করে দিলে। আজকের পর থেকে তোমার সামনে কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। আমার এই মুখ তোমাকে আর দেখতে হবে না। আজ থেকে তুমি মুক্ত। শুধু এটুকু মনে রেখো, আমি তোমাকে ভালোবেসেছি, সারা জীবন বাসবো। তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা। যদি কখনো ইচ্ছে হয় চলে এসো। কথাগুলো শুনে স্নেহার খুশি হবার কথা, কিন্তু স্নেহা খুশি হতে পারছে না। খুব আপন মনে হচ্ছে এই বাড়িটাকে, যেন বাড়িটা নিজেরই। তারপর ও মন খারাপ করে বেরিয়ে এলো বাড়ি থেকে। আজ 4 দিন হলো ওরা হোস্টেলে থাকছে। এর মধ্যে রুদ্র বা সাইফ কাউকে দেখেনি। কেমন জানি সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। আগের মতো কিছুই নেই, সব উল্টাপাল্টা হয়ে গেছে। স্নেহাটা বেশ অসুস্থ হয়ে পড়েছে। কালকে গিয়ে চেক আপ করেছে, আজকে রিপোর্ট দেবার কথা। বাড়িতে দিয়ে যাবে, তাই বসে বসে অপেক্ষা করছে স্নেহা। খুব চিন্তিত হয়ে আছে, অনেক দিন ধরে এমন অসুস্থ সে। অবশেষে একজন রিপোর্ট দিয়ে যায়। রিপোর্ট খুলে দেখতে যাবে, স্নেহার হাত কাঁপছে। খারাপ কিছু যেন না হয়, বলতে বলতে খুলেই ফেলল। রিপোর্ট দেখে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। প্রেগনেন্সি রিপোর্ট। স্নেহা প্রেগনেন্ট 3 মাসের। রিপোর্ট দেখে বিছানায় বসে পড়ল স্নেহা। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। স্নেহা যতই রুদ্রর কথা ভাবতে চায় না, পরিস্থিতি ততই ভাবতে বাধ্য করে। অবিবাহিত মেয়ের বাচ্চার কোনো জায়গা নেই এই সমাজে। সমাজের মানুষ কারণ না জেনেই একটা মেয়েকে ও অসতী প্রমাণ করে দেয়। সমাজ, বাবা, বাচ্চা সব কিছু স্নেহার মাথায় ঘুরপাক খাচ্ছে। ইকরা বাথরুম থেকে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। এসে স্নেহার এই অবস্থা দেখে হাত থেকে রিপোর্টটা দেখল। রিপোর্ট দেখে ওর চোখ কপালে উঠে গেল। স্নেহার চোখ দুটো ছলছল করছে। ইকরা স্নেহার কাঁধে হাত রাখেই কেঁদে উঠল স্নেহা। কি ভুল ছিল আমার সাথে কেন এমনটা হচ্ছে? কিছু হয়নি, শান্ত হ তুই। এত কিছুর পরেও কিভাবে শান্ত হব বলে দে, আমিও তো মানুষ। কি করবি এখন? জানি না। বাচ্চাটার কিন্তু কোনো ভুল নেই, এটা মাথায় রাখিস। ওরে কিছু করবি না। ছলছল চোখে তাকালো ইকরার দিকে, যেন স্নেহা পৃথিবীর একমাত্র অসহায় মেয়ে। বাচ্চাটা তোর, তুই বাচ্চাটার মা স্নেহা। মা শব্দটা স্নেহার কানে এসে বিঁধে গেল। ছোটবেলায় মা হারিয়েছে। মা জীবনের বড় একটা অধ্যায়, যা না থাকলে জীবনটাই অন্ধকার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে অবশেষে মুখ খুলল। আমি চলে যাব। মানে? আমি দূরে চলে যাব। আর আঙ্কেল? আব্বুকে সাথে নিয়ে যাব। আমি জানি আব্বু আমায় বিশ্বাস করবে, আমাকে বুঝবে, আমার কষ্টগুলো বুঝবে সে। আর রুদ্র? কে রুদ্র? আমি কোনো রুদ্রকে চিনি না। অস্বীকার করলেই সত্যিটা মিথ্যা হয়ে যাবে না স্নেহা। এই বাচ্চাটার বাবা রুদ্র। রুদ্র তোকে ভালোবেসে নিজের কাছে রাখতে যা যা করেছে একবার ভাব। ও এই বাচ্চাটার কথা জানলে কি করবে? এটাও নিজের বাচ্চা স্নেহা, ও ছেড়ে দিবে না তোকে। ও কখনো জানবে না। বোকার মতো কথা বলিস না। তুইও ভালো করে জানিস এই কথাটা জানতে রুদ্রের বেশি সময় লাগবে না। কি করব আমি? আমার দিকে তাকা। ইকরা স্নেহার সামনে বসে চোখের পানি মুছে দিল। বাচ্চাটাকে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করিস না। মানে? মানে একটাই, রুদ্রকে মেনে নে। তোদের লড়াইয়ের মধ্যে বাচ্চাটাকে আনিস না। এটা কখনোই সম্ভব নয়। কেন? মানুষ অবৈধ সম্পর্ক করে বাচ্চা দেয়, সে বাচ্চার না থাকে বাবা, না থাকে মা। ড্রেন, পুকুর, ডাস্টবিনে, রাস্তাঘাটে পড়ে থাকে ছোট বাচ্চার দেহটা। ওর দোষ কি বলতো? তুই কি এটাই চাইতেছিস? তোর ইকরার কথাটা শুনে স্নেহার ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের বাচ্চা ভাবতেই কত শান্তি লাগছে। ওর বাবাকে না পেলেও মাকে পাশে পাবে, আমি ওকে বড় করব। এখন এইটা বলছিস, কিন্তু বাচ্চাটা যখন একটু একটু করে তোর গর্ভে বেড়ে উঠবে,
সবাই কানা ঘোষা শুরু করবে, তোকে বাজে বাজে কথা বলবে, সমাজ তোকে বাজে চোখে দেখবে, তখন তুই বাধ্য হবি বাচ্চাটাকে মেরে ফেলতে। না, এটা কখনোই হবে না। শান্ত হ, আমার কথা মন দিয়ে শোন। বাচ্চাটার বাবা আছে, ওর বাবা ওকে চায়, তোকে চায়, ওর বাবা মা দুজনেই আছে। তাহলে কেন বাচ্চাটা এতিম হবে? বাচ্চাটা বড় হয়ে যখন জানবে ওর মা অবিবাহিত, তাহলেও ও তোকে কোন চোখে দেখবে? ওর বাবার পরিচয় জানতে চাইবে, কি উত্তর দিবি তাকে? পারবি এড়িয়ে যেতে? কতদিন এড়িয়ে চলবি? ইকরা, আমি চাই না আমার বাচ্চা কোনো খুনি সন্ত্রাসীর পরিচয়ে বড় হোক। আমি রুদ্রকে যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে ওর তোরছুনে সবকিছু করতে পারে। যখন ও জানবে তোর গর্ভে ওর সন্তান, তাহলে ও সব ছেড়ে তোর কাছে চলে আসবে, দেখিস। আমি শুধু চাই বেবিটা মা বাবার দুজনের ভালোবাসাই যেন পায়। এখন কি করব আমি? কি করবি মানে? যা, রুদ্রকে বল সবকিছু। কিছুক্ষণ চুপ রইল স্নেহা। আমার পিচিটা কত জ্ঞানী হয়ে গেছে, বাবা। এখন আর আমি পিচ্ছি নেই, খালামণি হতে যাচ্ছি। দাঁত বের করে হেসে উঠল ইকরা। স্নেহা ইকরার কপালে চুমু খেল। জানি না কি হবে, তবে আমি আমার বাচ্চার জন্য সব করতে পারবো, এমনকি রুদ্রকে বিয়েও করতে পারবো। যা। স্নেহা বেরিয়ে গেল হোস্টেল থেকে। এইদিকে রুদ্র বাড়িতে বসে বসে ফাইল নিয়ে কাজ করছে। স্নেহাকে ভুলে থাকার জন্য বেশি বেশি কাজ করতে চাইছে, কিন্তু তবুও স্নেহার কথা মনে হয় ওর। ইচ্ছে করে ছুটে ওর কাছে চলে যেতে, কিন্তু পারে না স্নেহার জন্য। রুদ্র আর স্নেহাকে কষ্ট দিতে চায় না। আচ্ছা, স্নেহা কি আসতে পারে না? রুদ্রের ভালোবাসা কোন দিক দিয়ে কম ছিল সেটা রুদ্র ভেবে পায় না। ও অন্যায়ের প্রতিবাদ করে, এটাই কি ওর দোষ? কথাগুলো ভাবতে ভাবতেই চোখ পড়ল বাড়ির মেইন গেটের ওপর। স্নেহা দাঁড়িয়ে আছে মূর্তির মতো। স্নেহাকে দেখে দাঁড়িয়ে যায় রুদ্র। পাশে বসে আছে সাইফ। স্নেহা একটু একটু করে এগিয়ে আসছে। রুদ্রের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে, শরীর কাঁপছে। স্নেহাও কাঁপছে অনেকটাই ভয়ে। আজ সে অধিকার চাইতে এসেছে, যে অধিকার রুদ্র ওকে দিতে চেয়েছে এতদিন। যে অধিকার ওর বাচ্চার পরিচয় হবে, যে অধিকার পেলে ওর বাচ্চাটা কোনো নষ্টা মেয়ের বাচ্চা থাকবে না। ওর বাবা থাকবে, মা থাকবে, সমাজে ভালো পরিচয়ে বড় হবে। স্নেহা দাঁড়িয়ে আছে রুদ্রের সামনে। তুমি এখানে? কি হয়েছে? মুখটাতে শুকনো লাগছে কেন? কি হলো, কিছু তো বলো। স্নেহা কোনো কথার উত্তর না দিয়ে রুদ্রের হাত ধরে বেরিয়ে আসলো। রাস্তায় এসে রিকশায় উঠে বসলো। কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে চলে আসে। এতক্ষণ রুদ্র হাজারটা প্রশ্ন করেছে, কিন্তু স্নেহা কোনো উত্তর দিল না। পুকুর পাড়ে এসে স্নেহা রুদ্রের হাত ছেড়ে চোখের দিকে তাকালো। ওর প্রথম কথা একটাই ছিল, ভালোবাসো আমায়? রুদ্র এতটাই অবাক হয়েছে বলার বাহিরে। হাঁ করে তাকিয়ে আছে স্নেহার দিকে। একই তো ভালোবাসার কথা জিজ্ঞেস করলো, তার উপর এতদিন পর এই প্রথম তুমি করে বলল। স্নেহার এমন পরিবর্তন দেখে রুদ্র কি বলবে বুঝতে পারছে না। কি হলো, ভালোবাসো না আমায়? হ্যাঁ হ্যাঁ, কতটুকু? যা পরিমাপ করা অসম্ভব। আমার জন্য কি করতে পারবে? যা তুমি চাইবে। আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হঠাৎ এইসব কথা কেন বলছো? আমি একটা জিনিস চাই তোমার কাছে। চাইবি কেন? তোমার কিছু প্রয়োজন হলে হুকুম করবে আমাকে। স্নেহা রুদ্রের অনেকটাই কাছে চলে গেল। তুমি চাও তো আমি ভালো থাকি? হুম। তাহলে এইসব ছেড়ে দাও। কোন সব? এই খুন খারাপি সন্ত্রাসীর জীবন, এটা শুধুই তোমায় দুঃখ দিবে, সুখ এনে দিবে না। আমি জানি তুমি অন্যায়ের প্রতিবাদ করো, তবে তোমার প্রতিবাদের ধরন অন্যরকম। আমি বলছি না তুমি অন্যায়ের প্রতিবাদ করো না, আমি বলছি খুন করে মানুষকে ভয় দেখিয়ে প্রতিবাদ করা ছেড়ে দাও। হ্যাঁ, তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, তবে সেটা অন্যরকম, শান্তিপূর্ণভাবে। স্নেহা রুদ্রের দুই হাত সামনে এনে একসাথে করে চেপে ধরল। তুমি এসব ছেড়ে আমার কাছে চলে আসো, আমি কথা দিলাম কখনো ছেড়ে যাব না। স্নেহার চোখ দুটো পানিতে টলমল করছে। রুদ্র কিছুক্ষণ স্নেহার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর পেছনের দিক হাত দিয়ে শার্টের নিচ থেকে পিস্তলটা বের করে আনল। এটা দেখে স্নেহা প্রচুর ভয় পেল। ও ভেবেছে রুদ্র হয়তো ওর কথায় রেগে গেছে, তাই ওকে মারার জন্য এটা বের করেছে। পিস্তলটার দিকে 1 মিনিট তাকিয়ে থেকে ছুঁড়ে ফেলে দিল পুকুরের মাঝখানে।
স্নেহার এক কথায় রুদ্র এটা করে, তাই স্নেহা অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র স্নেহার দিকে তাকিয়ে ওকে কাছে টেনে নিল, দুই হাত দিয়ে স্নেহার দুই গাল হাত মুঠো করে ধরল। এটাই তোমার চাওয়া ছিল? হুম। আগে বলেছিলাম আমি তোমার জন্য মরতেও পারি, মারতেও পারি। আর এটা তো খুব সামান্য একটা ব্যাপার। এতটা ভালোবাসো? অনেকটা। আমিও। কিভাবে? আগে থেকেই তো তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে জ্বালাতাম, এদিক সেদিক চলে যেতাম তোমার সাথে। তাহলে বলনি কেন? তোমার ওই রূপটা আমি মেনে নিতে পারিনি। আমি চাইনি এমন কারোর সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাই। তাহলে এখন কেন ভালোবাসার কথা প্রকাশ করলে? আছে কোনো একটা কারণ, কি কারণ শুনি। সময় হলে ঠিক জানতে পারবে। প্রেগন্যান্সির কথাটা বলল না, কারণ স্নেহা রুদ্রকে সারপ্রাইজ দিতে চায়। আরেকটা কারণ আছে। কি? তুমি তো এখন থেকে ভিলেন রুদ্র না, এখন থেকে তুই আমার হিরো। বলে আমার কলেজাটা সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন আমার লাগছে। এটাই শেষ চুমু বলে দিলাম, আর একটাও দিতে দিব না। কেন কেন? এখন তো আমাদের মাঝে ভালোবাসাবাসি হয়ে গেছে, তাহলে তো করা নিয়ম কেন? এইসব বিয়ের পর হবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার মহারানী বিয়ে করতে ইচ্ছে করছে, তা কবে করতে চাও বলো। মাকে এক্ষুনি ফোন করে বলছে ওনার ঘরের লক্ষ্মী বউটা ঘরে যেতে পাগল হয়ে গেছে। কচুর মোতা, আমার বাবা কি এমনি এমনি আমাকে তোমার হাতে তুলে দিবে নাকি? তার জন্য তোমার জব করতে হবে, জব, বুঝলে? চাকরি? চাকরি তো এইভাবে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তোমাকে না বললাম আজ থেকে তুমি হিরো, তাহলে ভিলেনের মতো ডায়লগ মারতেছো কেন? তুমি আজ থেকে হিরোদের মতো মানুষের অফিসে অফিসে ঘুরে বেরিয়ে কষ্ট করে চাকরি জোগাড় করবে, বুঝলে? আমার এত কিছু থাকতে চাকরি লাগবে কেন? এই সবই তো আমাদের ছেলেমেয়েরা বসে বসে খেয়ে শেষ করতে পারবে না। ভালো কথা মনে করেছো। শোনো, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু গরিবদের দিয়ে দিবে, আবর্জনা রেখে কোনো লাভ নেই, ওকে? আচ্ছা। শোনো, হ্যাঁ। তোমার সাথে ওই বাদরটাকেও মানুষ করে দিও। পারবো না। কি? আরে বোঝার চেষ্টা করো, রাজাকে ঠিক করতে রানী দরকার হয়। যেমন আমার রানী তুমি। তুমি আসতে আমি কেমন ভালো সরল সোজা ছেলে হয়ে গেছে, তেমন সাইফারও রানী লাগবে। আচ্ছা, বুঝলাম। এখন চলো না, একটু ভালোবাসা করি। এই একদম না, আগে চাকরি পরে বিয়ে তারপর ভালোবাসা। ওরে চারকি রে, তুই গনে। সূর্যের হালকা রোদ এসে পড়েছে স্নেহার মুখে। পাশে বসে আছে রুদ্র আর স্নেহা। সে তো রুদ্রের কাঁধে মাথা রেখে হাজারটা স্বপ্ন বুনছে। এই যে, হোস্টেলে যাবেন না ম্যাম? না। তাহলে কি করবেন? সারা জীবন কি এখানে বসে কাটানোর ইচ্ছে আছে? না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। বাবা, হুঁ। আজ তোমার বাবাকে বিয়ের কথা বললে তিনি মেনে নেবেন? হ্যাঁ, নিবে, কিন্তু একটু মন খারাপ করবে। কেন? আব্বুকে কিছু না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিলাম, তাই। আমি সব ঠিক করে দেব, দেখো। আচ্ছা, আমরা বিয়ের পর কোথায় থাকবো? যেখানে তুমি থাকতে চাইবে। সত্যি? সত্যি। আচ্ছা, আমরা একটা ফ্ল্যাটে থাকবো, যেখানে দুটো বেডরুম, ড্রয়িং রুম আর একটা রান্নাঘর থাকবে। বেলকনিতে অনেক রকম ফুল থাকবে, একটা বিশাল ছাদ থাকবে। আচ্ছা, তাই হবে, কিন্তু বেডরুম দুটো কেন? দরকার আছে। আমাকে বলা যাবে না? না। আচ্ছা, আর কি কি চাই তোমার বলো। ওই যে বলেছিলাম না, আমার পাহাড়ের চূড়ায় একটা বাড়ি চাই। আপনার শ্বশুর বাড়ি পাহাড়ের চূড়ায়, আপনাকে সেখানে নিয়ে যাব। তাহলে তো খুব ভালো হয়, ইন্টার পরীক্ষা দিয়ে ওখানে চলে যাব। দেখবে বাড়ির সবাই তোমাকে মাথায় করে রাখবে, তাদের আদরের ছেলের একমাত্র কলিজা তুমি। এই হুম। এই বলো এই বলো 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 না। ভালোবাসি। আমিও আমিও কি? ভালোবাসি। শুধু ভালোবাসলেই হবে নাকি চাকরি জোগাড় করে বিয়েও করতে হবে? সবই করব। রুদ্র স্নেহার পেছনে হাত দিয়ে কোমর ধরে জাপটে ধরল। এই ছাড়ো, মানুষ আছে, দেখছে সবাই। কেউ দেখছে না সুইটহার্ট, এদিকে তাকানোর কারো সাহস নেই। আবার? সরি। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসছে, আমি গেলাম। এখনই চলে যাবে? এখানে বসে বসে প্রেম করার চেয়ে বিয়ের পর প্রেম করা অনেক ভালো।
আসো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি একাই যেতে পারবো। আর কালকে থেকে তোমার চাকরি খোঁজার চেষ্টা শুরু করতে হবে, বুঝলে? জি ম্যাম। রুদ্র স্নেহাকে রিক্সা ভাড়া করে দিল। স্নেহা চলে যাচ্ছে হস্টেলে আর রুদ্র বাড়িতে। স্নেহা হস্টেলে গিয়ে ইকরাকে সব বলতে লাগলো। রুদ্রের কথা শুনে ইকরারও বেশ খুশি হলো। সব তো বললি, তোর প্রেগনেন্সির কথা বললি না কেন? এটা ওকে সারপ্রাইজ দেব। যাক বাবা, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার বিয়েটা হলেই আমি বাঁচি। বিয়েটা শুধু আমার একার নয়, তোরও হবে। মানে? মনে আছে তুই বলেছিলি সাইফের সব কিছুই ঠিক আছে, শুধু ও ভিলেন, এটাই সমস্যা। যখন ও আর ভিলেন থাকবে না তখন তার কোনো সমস্যা নেই, তাই না? ওকে বিয়ে করতে আমার বয়েই গেছে। পাগলি। এইদিকে রুদ্র সাইফকে সব বুঝিয়ে বলল। সব কিছু ঠিক হওয়াতে সাইফের মনে একটু আশা জাগলো ইকরাকে নিয়ে। রাতের মধ্যেই দুই বন্ধু উকিল এনে সব কাগজপত্র ঠিক করে নিজের সব সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা গরিব দুঃখী মানুষের নামে লিখে দিল। সকাল হতেই একটা নতুন জীবনে পা রাখবে ওরা। পরের দিন বিকেলে বেলা রুদ্র স্নেহাকে মেসেজ পাঠালো সেই পুকুর পাড়ে আসতে। রুদ্র মেসেজ দেখে স্নেহা ইকরাকে নিয়ে বেরিয়ে পড়ল। রুদ্র বসে আছে, পাশে সাইফ। স্নেহা গিয়ে রুদ্রের হাত ধরে অন্য পাশে বসে পড়ল, একটা আলাদা বেঞ্চে। ইকরাও স্নেহার পাশে বসতে গেল। তুই এখানে বসছিস কেন? আর কোথায় বসবো, একটা বেঞ্চও খালি নেই। ওই তো সাইফের পাশে জায়গা আছে, ওখানে একটু বসে থাক। পারবো না, এখানে বসলে সমস্যা কোথায় তোর? অনেক সমস্যা, এখানে আমরা পার্সোনাল কথা বলবো, যাই এখান থেকে। মুখ কালো করে চলে গেল সাইফের পাশে বসতে। দুই বান্ধবীর ঝগড়া দেখে রুদ্র মিটিমিটি হাসছে। কি ব্যাপার, এত জরুরি তলব? কি হয়েছে? কি এটা? দেখো। স্নেহা খামটা খুলে দেখলো একটা চাকরির জয়েন্ট লেটার, বেতন ৮০,০০০ টাকা। স্নেহা চোখ বড় বড় করে রুদ্রের দিকে তাকালো। কি হলো, খুশি হওনি? এত তাড়াতাড়ি এত বড় একটা জব কি করে পেলে? গেলাম, চাকরি হয়ে গেল। গেলাম, চাকরি হয়ে গেল মানে? ইন্টারভিউ নেয়নি? এই চাকরি হবে না, অন্য চাকরি খোঁজো। মানে? মানে অল্প বেতনের চাকরি খোঁজো। এটা আবার কেমন কথা? সব বউ চায় তার স্বামীর বেতন যেন বেশি হয়, আর তুমি চাও আর কম বেতনের চাকরি করি? হ্যাঁ, বেশি টাকার প্রয়োজন নেই আমার, আগে ইন্টারভিউ দিবে, পরে যদি চাকরি হয় তাহলে হবে। আচ্ছা শোনো পাখি। স্নেহার রুদ্র বসে বসে কথা বলছে, এইদিকে সাইফ ইকরা দুজনে চুপচাপ বসে আছে। ভালো আছো? ভালো। আমি চাকরি পেয়েছি। তো আমার কি? এই যে জয়েন্ট লেটার। এটা দেখে আমি কি করব? যদি তোমার এই চাকরি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে নেব। আজব, এইসব আপনি আমাকে কেন বলছেন? আপনার চাকরি আপনিই ভালো জানেন। ওদের মতো করে আমরা কি সব ঠিক করে নিতে পারি না? একটা ভিলেনের বউ হবার আমার কোনো ইচ্ছে নেই। আমি সব ছেড়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। ও, তাহলে বলে দিচ্ছি, আমার একটা বয়ফ্রেন্ড আছে। কি? কে সে? কি করে? কোথায় থাকে? ওরে তো আমি। এই যে দেখলেন তো, কয়লা ধুলেও ময়লা যায় না। তারপর ইকরা সাইফকে কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। ৩ দিন পর হঠাৎ করেই স্নেহার নামে পার্সেল আসে। এর ভেতর দুটো শাড়ি, কালো আর নীল, সাথে একটা চিরকুট। বিকেলে তৈরি থেকে দুজন, নিচে অপেক্ষা করব। হাসি ফুটল স্নেহার মুখে। ইকরা মুখ কালো করে বসে আছে। কিরে, কি হয়েছে? তোর সাথে আমাকে কেন যেতে হবে বলতো? বারবার ওই সাইফের মুখটা দেখতে হয়। আচ্ছা, মন খারাপ না করে কোন শাড়িটা পরবে বলতো? পরবো না। আমার জন্য পর প্লিজ। আচ্ছা, তাহলে আমি কালোটা পরবো। আচ্ছা, হ্যাঁ, পরিয়ে দিই। বিকেল হয়ে আছে, স্নেহা আর ইকরা তৈরি হয়ে গেছে। গিয়ে দেখে রুদ্র বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বাহ, দুজনকে তো পরীর মতো লাগছে। আর মিথ্যে বলতে হবে না, আপনার বউ বরাবরের মতোই আমার চেয়ে বেশি সুন্দর। আমার শালিটাও কম সুন্দর না। ঝগড়া শেষ হলে যাওয়া যাক। দাঁড়াও আর 2 মিনিট, সাইফ আসুক, ওকে বাইক দিয়ে আমরা রিক্সায় যাব। বলতে বলতে সাইফ চলে আসলো। সাইফ, তুই ইকরাকে নিয়ে আয়, আমি আর স্নেহা রিক্সা করে যাচ্ছি। কথাটা শুনে ইকরা দাঁতে দাঁত চেপে ধরল। রুদ্র স্নেহাকে নিয়ে রিকশায় উঠে বসল।
রিকশায় বসেই স্নেহার দুই চোখ বেঁধে দিল। কি করব? একটু চুপ থাকো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা। এইদিকে ইকরা কিছুতেই সাইফের বাইকে উঠতে চাইছে না। অনেকক্ষণ তো হলো, এখনো ভাবাভাবি শেষ হলো না। আপনি কিন্তু বারবার ব্রেক মারবেন না। আচ্ছা এখন উঠে বসো। স্নেহা উঠে বসলো। আর একটু কাছে এসে আমাকে ভালো করে ধরে রাখো, নয়তো পড়ে যাবে। হুম। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা বাড়িতে পৌঁছে যায়। রুদ্র স্নেহার হাত ধরে নামিয়ে ওকে নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে রুদ্র স্নেহার চোখ খুলে দিল। স্নেহার চোখ খুলতেই দেখলো ও একটা ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে, যেমনটা ও চেয়েছিল। ঘুরে ঘুরে দেখছে সবটা। ব্যালকনিতে নানা রঙের রঙিন ফুল। পছন্দ হয়েছে? খুব, কিন্তু এটা কার? তোমার। আমার? সরি, তোমার আর ইকরার। তুমি কিভাবে জানলে আমি ইকরার জন্য আরেকটা বেডরুমের কথা বলেছি? তোমার চোখ দেখে অনেক কিছু আমি বুঝে যাই। এই নাও। কি এটা? কি হবে না, প্রতি মাসে 20,000 টাকা পাবে, আর 10,000 করে ফ্ল্যাটের টাকা দিব। মোট 30,000 টাকা মাইনে। ফ্ল্যাটের জন্য টাকা কোথায় পেলে? অ্যাডভান্স দিয়েছে কিছু টাকা, আবার আর সাইফের টাকা মিলিয়ে 1 লাখ দিলাম। বাকি 4 লাখ আমি আর সাইফ মিলে দিয়ে দিব। কথাগুলো শুনে স্নেহার চোখে পানি চলে আসলো। এটা কষ্টের না, এটা পানি, সুখের পানি। ইকরাও চলে এসেছে। দেখ, ইকরা পছন্দ হয়েছে। হুম, খুব। একদম আমরা যেমন ভাবতাম বিয়ের পর একসাথে থাকবো, আর বাড়িটা ঠিক এই রকম থাকবে। বাড়িটা ঠিক মনের মতন, কিন্তু একসাথে আর থাকা হবে না। সব হবে দেখিস। জানিস, ফ্ল্যাটটা আমাদের দুজনের নামে। তোর ফ্ল্যাট আমার নামে হতে যাবে কেন? কারণ কিছুদিন পর আমাদের দুজনের সংসার হবে এটা। ইকরা তাকিয়ে আছে সাইফের নিষ্পাপ মুখের দিকে। অনেকক্ষণ বসে বসে গল্প করলো ওরা। সন্ধ্যা হয়ে আসছে, তাই রুদ্র ওদের হস্টেলে পৌঁছে দিতে চাইছে। চলো হোস্টেলে পৌঁছে দিয়ে আসি তোমাদেরকে। হোস্টেলে না, চলো শপিং মলে। কে- দেখতেই তো পাচ্ছ ফ্ল্যাটটা কেমন খালি। এই ফ্ল্যাট না গুছিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। আচ্ছা, যেটা তোমার ইচ্ছে। তুই তাহলে থাক, আমি আসি। এই না না, আমার সাথে তোকেও থাকতে হবে। এখানে আমার কোনো কাজ নেই, আমি থেকে কি করব? আমি বলেছি থাকবি, তার মানে থাকতে হবে। আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা আচ্ছা, কিন্তু এই শাড়ি পরে আর কতক্ষণ? চল আগে ঘরের জিনিসপত্র কিনবো দুইজন পছন্দ করে, তারপর আমি আর রুদ্রই এখানে চলে আসবো। তুই আর সাইফ হোস্টেলে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবি, সাথে রিপোর্টটাও। আস্তে করে বলল এটা। হস্টেলের কারো হাতে পড়লে অনেক সমস্যা হবে, তাই ইকরাকে এটা আনতে বলল। যেমন কথা তেমন কাজ। বাজার থেকে জিনিসপত্র কিনে স্নেহা রুদ্র ফ্ল্যাটে চলে আসে, আর ইকরা সাইফ হস্টেলে যায়। হস্টেল থেকে কাপড় চোপড় আর ফাইলটা নিয়ে ফ্ল্যাটে আসে। স্নেহা ইকরা নিজের মনের মতো করে সব গুছিয়ে নিল। এখনও সম্পূর্ণ গোছানো হয়নি। রুদ্র সাইফ মাইনে পেলে আরও কিছু জিনিস কিনবে। ঘরের সব কাজ দুই বান্ধবী মিলেই করছে, আর 2 দিন ধরে। এর ভেতরে সাইফের সাথে ইকরার বেশ মিল হয়ে যায়, তবে ভালোবাসা হয়নি। স্নেহা ইকরা এক রুমে, রুদ্র সাইফ এক রুমে থেকেছে। মাঝরাত পর্যন্ত 4 জন একসাথেই গল্প করেছে। স্নেহার বেবির কথা মনে হলেই ফাইলে হাত বোলায়, আবার আলমারিতে তুলে রাখে। স্নেহা ঠিক করেছে আগে বাবাকে রুদ্রের কথা বলে তারপর রুদ্রকে প্রেগন্যান্সির কথা বলবে। 2 দিন পর বিকেলবেলা ইকরা সাইফের হাঁটুতে পা রেখে খাটে বসে আছে। সাইফ সেই কখন থেকে নেল পলিশ দিয়ে দিচ্ছে, কিন্তু একবারও সুন্দর হয়নি। উফ, এতক্ষণ লাগে? প্রথম প্রথম তো তাই এমন হচ্ছে, আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। হুম, সুন্দর করে দিন। বেচারা সাইফ পড়েছে বিপদে। এই মেয়েকে বিয়ে করলে কি কি করিয়ে ছাড়বে আল্লাহই জানেন। সাইফ এইসব ভাবছে মনে মনে। রুদ্র স্নেহার ব্যাগ গুছিয়ে দিচ্ছে, কারণ একটু পরেই ওরা নরসিংদী যাবে। রুদ্র চেয়েছিল নিজেই নিয়ে যেতে, কিন্তু স্নেহা রাজি হয়নি। তাই কি আর করার, ওদের একাই পাঠাতে হচ্ছে। ইকরা বেরিয়ে পড়েছে পেছন পেছন, সাইফ আসছে হাতে লেডিস ব্যাগ নিয়ে। এটা দেখে স্নেহা হেসে উঠল। বাসে বসে আছে 2 বান্ধবী। রুদ্র অনেক কিছু কিনে দিল বাসায় নিয়ে যেতে আর পথে খেতে। গাড়ি ছেড়ে দিয়েছে। স্নেহা যাবার আগে শুধু একটা কথাই বলেছে, ফিরে এসে গিফট দিব।